স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। দেশের ৯৬,০০০ মানুষের জন্য বিচারকের সংখ্যা মাত্র একজন, আর মামলা জটের সংখ্যা ৪৫ লাখের বেশি। উদ্বেগজনক এমন পরিসংখ্যান দিয়ে আইনজীবীরা বলছেন, বিচারকের সংখ্যা না বাড়ালে বিচারপতি প্রার্থীদের ভোগান্তি কমানো যাবে না। সংকট উত্তরণে এই জুডিশিয়ারির পাশাপাশি বিচার বিভাগের জন্য পর্যাপ্ত বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তারা। মিজান আহমেদের প্রতিবেদন। রেকর্ড রুমে বিচার প্রার্থীদের দীর্ঘশ্বাস এভাবেই ফাইল চাপা হয়ে থাকে বছরের পর বছর। আর ধুলোপড়া ফাইলগুলোতে যেন লুকিয়ে আছে বিচার চাইতে আসা মানুষের ভোগান্তির করুণ কাহিনী। প্রজন্ম থেকে প্রজন্ম মামলার এই অনিশ্চিত গন্তব্যের শেষ কোথায় কেউ জানে না। পরিসংখ্যান বলছে ২০২৪ সালে আদালতে মামলা জট বেড়েছে ২,১৭,০০০ এর মধ্যে শেষ ৬ মাসে বেড়েছে ১,৩৫,৬৪১টি। দেশের সব আদালতে বর্তমানে মামলার সংখ্যা ৪৫,১৬,৬০৩টি। মামলা বাড়ার এই তথ্য অনুযায়ী এ হার গত এক যুগে সর্বোচ্চ। বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৩১,১২০টি। উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৫,৮৯,৬৫১টি। আর অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৮,৯৫,৮৩২টি। তথ্য অনুযায়ী মামলার এই পাহাড় ডিঙাতে উচ্চ আদালতে বর্তমানে ৯৯ জন বিচারপতি রয়েছেন। অন্যদিকে অধস্তন আদালতে কর্মরত বিচারকের সংখ্যা ২,১৪৯ জন। এমন বাস্তবতায় মামলা জট নিরসনে দক্ষ বিচারপতি নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মত দেন আইনজীবী। যে পরিমাণ মামলার জট নিম্ন আদালতে উচ্চ আদালতে আছে, আর যে পরিমাণ বিচারক আমাদের আছে, এরা যদি ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনও কাজ করে, তবুও এই মামলার জট শেষ পর্যন্ত কমাতে পারবে না। একজনের ঘাড়ে ৯৬,০০০ মানুষের বিচারে সকল কমপ্লেন পড়ে। এটি মানবিকভাবে কোনো ব্যক্তি বিশেষের পক্ষে সম্ভব নয়। আইনজীবীদের মতে বিচার বিভাগীয় উন্নয়নের প্রয়োজন উপযুক্ত বরাদ্দ। ভুয়া মামলা করার উপদেশ দিলে লাইসেন্স যায় ব্যারিস্টার সলিসিটারের। আমাদের বার কাউন্সিল এই ধরনের কোনো পদক্ষেপ এই যাবৎ নিয়েছেন কিনা আমি জানি না। অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 47% টোটাল বাজেটে ব্যয় হয়, আইন আদালতের জন্য ব্যয় হয় 0.34%। বিচার বিভাগের গতিশীলতা বাড়াতে ই জুডিশিয়ারির গুরুত্ব তুলে ধরেন তারা। অ্যানালগ সিস্টেমে আমরা চালাচ্ছি, ডিজিটালে যায়নি। যদি ডিজিটালে যাওয়া হয় 50% কমে যাবে। যদি কোনো পক্ষ অ্যাডজন করে, সে কস্ট দিতে হবে দুই পক্ষকে। কস্ট যদি ইম্পোজ করা হয়, তাহলে মামলার জট কত দ্রুত কমবে। অর্থাৎ আমরা যতই চিৎকার করি, এই ব্যারোমিটারগুলো নির্ধারণ না করে ব্যারোমিটারগুলোর উপর অ্যাড্রেস যদি না করা হয়, তাহলে মামলার জট কমবে না। যার যে লাইনে এক্সপার্টিস আছে তাকে সেই লাইনে বিচার করার ক্ষমতা দেওয়া উচিত। ই জুডিশিয়াল মেকানিজমটাকে এস্টাবলিশ করা, যেন ম্যানেজমেন্টটা ঠিক হয়। অতি দ্রুত নিম্ন আদালতের সচিবালয় প্রতিষ্ঠা করে দেওয়া উচিত, বিচার বিভাগীয় সচিবালয় আলাদা করে দেওয়া উচিত, যেন তারা নিজেরাই নিজেদের ম্যান পাওয়ার প্ল্যান করতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গতিশীলতা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হিসেবে গ্রহণ করা উচিত বলেও মত দেন আইনজীবীরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে আজ অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করেছে। এরই মধ্যে জমায়েতও শুরু হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। যাত্রা হচ্ছে না মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে। আয়োজকরা বলছেন, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটি হবে সবচেয়ে বড় জমায়েত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক এই জমায়েতে সভাপতিত্ব করবেন। এই শিশুদের রক্ত আর কত নেবে? এই মসজিদুল আকসা এটা মুসলমানদের একটা স্পন্দন। এই স্পন্দনকে রক্ষা করার জন্য সমস্ত মুসলমানদের এই দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমাদের মুসলিম ফিলিস্তিনি ভাইদের হত্যা করে আমরা সেটা পছন্দ করতে পারি না। ইসরায়েল পণ্য বর্জন করে ফিলিস্তিনদের পাশে দাঁড়াই। আমাদের মুসলমান ভাইদের গণহত্যা যেন বন্ধ করে, এই বন্ধের দাবিতে মূলত আজকে আমাদের জমায়েত। আমরা প্রত্যেকে মুসলমানের পরিচয় দিয়ে যদি আমরা আন্দোলন করি, তাহলে অবশ্যই ইসরায়েল নিপাত যাবে, এটা আমাদের আশাবাদ। মার্চ ফর গাজা কর্মসূচির প্রস্তুতি নিয়ে সবশেষ খবরাখবর জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, কর্মসূচির প্রস্তুতি কেমন দেখছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সর্বস্তরের মানুষের জনসমাগম কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন শুরুতে আসলে আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা জানাতে চাই। আমি এখানে আসার আগে দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা নজরদারি বেশ বাড়ানো হয়েছে, বিশেষ করে এই এলাকাটি নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু বেশ সজাগ রয়েছেন এবং পাশাপাশি যানবাহনও কিন্তু তল্লাশি চালাচ্ছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে মার্চ ফর গাজা যে পূর্বঘোষিত যে কর্মসূচিটি ছিল সেটা জামায়াতের স্থান নির্ধারণ করা হয়েছে এবং এখানে সকাল থেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও কিন্তু এখানে এসেছেন। এই পর্যায়ে একটু জানাতে চাই বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কিন্তু এই মার্চ ফর গাজা যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন। যদিও এর মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেল 3টায়। আপনাকে একটু জানাই বাংলাদেশ জামায়াতে ইসলাম, এবি পার্টি সহ এনসিপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু মার্চ ফর গাজা যে কর্মসূচিটি এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে এবং বিকেল 3টার দিকে এখানে এই কর্মসূচির যে আনুষ্ঠানিকতা মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু এখনো পর্যন্ত এমন জনসমাগম না হলেও সময় বাড়ার সাথে সাথে কিন্তু জনসমাগম বাড়তে পারে বলে আমরা ধারণা করছি, যে যদিও বা 3টা বাজতে অনেক দেরি, আর সেক্ষেত্রে আরো লোকজন এখানে আসবেন এবং তারা এই ফিলিস্তিনে যে বর্বরোচিত হামলা চলছে ইসরায়েলের পক্ষ থেকে, তো এটির প্রতি আসলে প্রতিবাদ জানিয়ে তারা এখানে সোচ্চার হয়েছেন এবং তারা তাদের এই প্রতিবাদ অব্যাহতি রেখেছেন। তো এই পর্যায়ে একজনের কাছে একটু জানতে চাইবো যে তারা এখানে কেন এসেছেন, আসলে আপনারা কেন এসেছেন এখানে? আজকে আসলে হচ্ছে যে মার্চ ফর গাজা আমাদের বাংলাদেশ থেকে কেন্দ্রীয়ভাবে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট আজকে এখানে ডাক দিয়েছে। ফিলিস্তিনের যে গণহত্যা হচ্ছে, বর্বরোচিত হত্যা হচ্ছে, যেটি আমাদের আন্তর্জাতিকভাবে আজকে মানুষদেরকে আমরা আপনি শুনছিলেন এখানে আগত একজন আমাদের সাথে সংযুক্ত হয়ে তার এখানে এসে প্রতিবাদের কথাই জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ 90 দিন স্থগিত করায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। তবে উদ্বেগ থেকেই গেছে। তারা বলছেন এই বিরতি প্রস্তুতির জন্য সময় দিচ্ছে। তবে এই শিল্পের ভবিষ্যৎ নির্ভর করবে 90 দিনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কতটা কার্যকরভাবে দর কষাকষি করতে পারবে তার উপর। যুক্তরাষ্ট্রের আমদানি করা $105 বিলিয়ন পোশাক বাজারের 9.3% বাংলাদেশের দখলে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $7.2 বিলিয়ন পোশাক রপ্তানি করে। রপ্তানিকারকরা বলছেন ট্রাম্প ঘোষিত শুল্ক 90 দিন পর কার্যকর হলে বাংলাদেশের $24 বিলিয়ন পোশাক শিল্প সংকটে পড়বে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকারকদের 52% পর্যন্ত শুল্ক গুনতে হবে। এতে সবচেয়ে বেশি সংকটে পড়বে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। আমাদের সংকট হলো যে ট্যারিফ আসলে সত্যিকারে যদি এটা সুষ্ঠু সমাধান না হয় তাহলে তো এই সেক্টর আসলে ডে বাই ডে আসলে এটা খারাপ অবস্থার দিকে যাবে। এরকম একটা মার্কেট যদি আমরা হারাই তবে এই ধাক্কা তো আমাদের ছোট বড় মাঝারি শিল্পের সবার কাঁধে আসবে। এজন্য যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানো, দেশটি থেকে পণ্য আমদানি বাড়ানো এবং তাদের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরামর্শও রপ্তানিকারকদের। যে কোনো মূল্যেই হোক আমাদেরকে এই ট্যারিফটাকে 10% কিংবা তার কাছাকাছি ধরে রাখতে হবে। সেটি করতে হলে আমাদের কতগুলো কাজ করতে হবে, ডেফিসিটটা কমাতে হবে, কিংবা এটার একটা রোড ম্যাপ আমাদেরকে দিতে হবে। ইজ অফ ডুইং বিজনেস, বাংলাদেশের মেধাস্বত্ব রাইট উইচ ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, অ্যান্ড বাংলাদেশের লেবার, এই 3টি জিনিসও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। চীনা পণ্যে মার্কিন শুল্ক বহাল থাকায় দেশটি ইউরোপের বাজারে সস্তা কাপড় রপ্তানি বাড়ালে সেখানেও বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য আরও সংকটের আশঙ্কা শিল্প উদ্যোক্তাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। বৈশাখী উৎসবে রঙিন হয়ে উঠেছে পাহাড়। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। ভোর থেকে রাঙামাটির রাজবাড়ী ঘাট, গর্জনতলী, কেরানী পাহাড় সহ বিভিন্ন স্থানে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাতে ঢল নামে নারী পুরুষের। ফুল বিজুতে পুরনো গ্লানি মুছে নতুন বছরের জন্য মঙ্গল, সুখ, সমৃদ্ধি কামনা করা হয়। বর্ষবরণকে কেন্দ্র করে চলছে
3 দিনের অনুষ্ঠান। এদিকে বান্দরবানেও শুরু হয়েছে 3 দিনের বিজু উৎসব। ভোরে নদীতে ফুল ভাসানোর সময় উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। সবাই আনন্দভাবে মিলিত হই একসাথে। আমরা পুরাতন বছরকে বিদায় দিব, যে আগামী বছর যাতে আমরা আরো ভালোভাবে থাকতে পারি। পাচনতন্ত্র তৈরি করে পরিবারের সাথে এবং মেহমানদের দাওয়াত দিয়ে খেয়ে থাকি। বছরে একবার করে আসে তো পহেলা বর্ষা, আর সবার মনে আনন্দ চলে আসে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।